ডাক্তার কী বললো এমআরআই রিপোর্টে, তার জন্য এই ড্যামেজটা এমন একটা খিচুড়ি সিমটম, যেটা খুব মানে বাজে। সেন্টার ক্যালামাস পুলিশের ভ্যাকসিন ম্যাটারে জল জমে আছে। হাই এভরিওয়ান, সো আরও একটা তোমাদেরকে নিয়ে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ব্লগ আমি তেমন বানাই না, আজকাল মিনি ব্লগে দিয়ে তোমাদের সাথে আপডেট করে দিচ্ছি। তো যাই হোক, একটা মিনি ব্লগের আগে একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে প্রিন্সকে 6 মাস পর তো ফলো আপ করাতে লাগে। আজ থেকে 2 সপ্তাহ 2.5 সপ্তাহ আগে ওকে নিয়ে এমআরআই করাতে গেছিলাম, সেটা একটা মিনি ব্লগ আর কি। আর আজ যাচ্ছি ওকে নিয়ে ফলো আপের জন্য। দুপুর 2টো নাগাদ আমাদেরকে রিসেপশনে বলেছে আসতে, কারণ 3:30টার পরে আর চেক আপ করে না পেশেন্টদেরকে। তো এখন যাচ্ছি, এই যে ও রেডি হয়ে আছে। রেডি, হ্যাঁ মাস্ক নিব, কারণ বাইরের ওয়েদার এত খারাপ আছে না, মাস্ক ইউজ করতে হবে। ওকে দেখো না, ফুল হাতা টি শার্ট পরিয়ে দিচ্ছি, কারণ কি বাইরে যে জলীয় বাষ্পগুলো নাকে গেলে না ওর অ্যালার্জি হয়ে সর্দি হয়ে ঠান্ডা কিছুতেই কমছে না। ওর বাবা আজকে অফিস ছুটি নিল। আর ফার্স্টে এখান থেকে যাবো আগে এমআরআই রিপোর্টটা আনতে। এমআরআই রিপোর্টটা এনে ওই পথে আমি আমার বাড়িতে যাবো। বাড়ি থেকে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ওই 2-2:30 নাগাদ আমরা বেরোবো। 2-2:30 নাগাদ আমরা বেরিয়ে যাবো। যাই হোক, আর ওখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো স্যারের সাথে একটা ভিডিও করব, ইচ্ছা আছে তাই আমার। এখন স্যার খুব ফ্রি ফ্র্যাঙ্ক আছে, শুনলাম যে ভিডিও শিডিও করে। যাই হোক, একটা রিকোয়েস্ট করবো একটা ভিডিও ফটো তোলার জন্য, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ঠিক আছে? এনে চিনু আজকে দেখাবে ডক্টর। আমার তো টেনশনও লাগছে যে কী দিবে রিপোর্টে, কি হবে। যাই হোক, ফিঙ্গার ক্রস ভালোই হবে। ভালো তো মানে যাই হোক, মানে এমন যেন খবর শুনি যে হ্যাঁ ডেভেলপমেন্টটা হচ্ছে, ডেভেলপমেন্ট হওয়ার চান্সেস আছে, এটা শুনলে একটু মনটাকে শান্তি হয়। যাই হোক, আর কথা বাড়াবো না, 2 মিনিট হয়ে গেল এন্ট্রোটা, চলো বেরোই। জলের কোনো স্রোত ছিল। বৃষ্টি পড়ছে এদিকে। তো আমি আর শিনু এখানে ওয়েট করছি, আর ওর মা ওর রিপোর্ট আনতে গেছে। ওই যে শিনুর মা ব্যাগ নিয়ে, এই যে। আর আমরা এসেছি থ্যালোমাস। ঢুকলাম ঘরে, রেস্ট নিব, রেস্ট নিয়ে যাবো তো ডাক্তার দেখাইতে। বাপ, একে দেখো, এই যে দেখো, এই সেই জামা কাপড় খুলে দিচ্ছে, জামা কাপড় চেঞ্জ করে ওকে আবার নিয়ে যাবো স্নান করারই ভাবছি। পরের টাইম আমি মার কাছে আসি, কিন্তু সচরাচর তেমন ভিডিও করা হয় না। মা কিন্তু শুনে নেই। মা কি গো, হ্যালো, প্রত্যেকবার তোমার কাছে আসি কিন্তু তেমন ভিডিও করি না, কারণ মিনি ব্লগই বানাই থাকি, বড় ব্লগার বানাই না। না হ্যাঁ হ্যাঁ কি না বলো, তাই না? মিনি ব্লগের মধ্যে টুকটুকে 3 মিনিটের মধ্যে ভিডিও করতে হয়, ওই জন্য আর বানানো হয় না। আজকে একটু বড় ব্লগ বানাচ্ছি, তাই একটু মাকেও দেখিয়ে দিলাম। প্রত্যেকবারই মানে অনেক টাইমই আসি, মিনি ব্লগই বানাই বেশিরভাগ, যেটা সত্যি কথা। যাই হোক, আর এই যে একটুখানি ঘুম দিচ্ছে, কিন্তু যেতে হবে, 2টোর মধ্যে যেতে হবে। রিসেপশন থেকে বলেছিল দুপুর 2টো নাগাদ আসতে, কিন্তু এটা বলা হয়নি যে সকাল সকাল এসে নাম লিখে যেত। যখন আমরা ফোন করছি এখন আমরা আসছি, তখন বলে এখন ডক্টর দেখানোই যাবে না, আগামীকাল দেখাতে হবে। এতটুকু সময়ের মধ্যে এতটা হ্যারাসমেন্ট গেল না, কি বলবো। আর এখানে আসলাম, আসার পর 26 নম্বরে নাম হলো। এখন তবে 2-3 ঘন্টা, 2 ঘন্টা তো লাগবেই বললো। দেখা যাক, 2 ঘন্টা বাড়িতে চলে যাই, বাড়িতে চলে গিয়ে আবার আসি। অনেক রিকোয়েস্ট করার পরে যখন আমাদের নামটা 26 নম্বরে লেখানো হলো, বললো তখন কিন্তু আরো 2-3 ঘন্টা অপেক্ষা করতে হবে। বিকেল 4টে নাগাদ যখন আমরা ডক্টর ভিজিটের জন্য রওনা দিচ্ছিলাম, তখন গিয়ে দেখি বাইরে প্রচন্ড বৃষ্টি। বাধ্য হয়ে ওর বাবা স্কুটি নিয়ে রওনা দিল, আর আমাকে র্যাপিডো টোটো করে যেতে হলো। এক্সপিরিয়েন্স আমাদের। তুমি বাবুকে রেখে হ্যাঁ বেরোয়ো? হ্যাঁ, বলো কেন? জুডিও। হ্যাঁ, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি। কি এক্সপিরিয়েন্স আমাদের, দেখি দেখো। অনেক কিছু বললো স্যার, অনেক ভালোই বলবো। বেশি মানে স্যার যতটা পারছে চেষ্টা করছে ওকে সুস্থ করার, প্লাস একটা ভ্যাকসিনও দিল। তো সব আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে, আজ না হোক কাল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। তো চলো, ভিডিওটা কি বলে শুরু করব আমি জানি না, আমি বুঝতে পারছি না। আমি আজকে 3 দিন পর আর কি
ভিডিওটা শ্যুট করছি, কারণ আমার মেন্টাল প্রিপেয়ার নিতে 3-4 দিন সময় লেগে গেল। সো ডক্টরকে তো এমআরআই রিপোর্ট দেখানো আর কি 3 দিন হয়ে গেল। আর হ্যাঁ, ওরা এখন হালকা হালকা জ্বর আছে, ভ্যাকসিনও দিয়েছি। সেই ভ্যাকসিনটাও কিসের ভ্যাকসিন, ডক্টর কি বললো এমআরআই রিপোর্টে, চলো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। শুরু করি ওর এমআরআই রিপোর্টটা দিয়ে, কারণ সবার ফার্স্টে ওকে এমআরআই রিপোর্টে দেখানো হয়েছিল। এমআরআই রিপোর্ট দেখে বলল, কারণ এর আগে যখন আমরা এমআরআই করেছিলাম ব্যাঙ্গালোর থাকাকালীন, তো তখন তো আর আমাদের হাতে রিপোর্ট আসেনি, তাই স্যার ওই বুঝতে পারিনি, আর আমাদেরকে সেভাবে খুলে বলেনি ডক্টর যে কোথায় কি ড্যামেজ, কি হবে এটা নিয়ে আদৌ। এর জন্য নর্মাল নিউরোলজিস্ট আর পিডিয়াট্রিক নিউরোলজিস্টের মধ্যে আকাশ পাতাল ফারাক। আর এই স্যারের একটা গুণ আমি দেখলাম, যে কোনো কিছু লুকোয় না, ডাইরেক্ট সোজা কথা, যেটাতে যদি আমাদের মা বাবাদের খারাপ লাগে সো খারাপ লাগে, কারণ যেটা সত্য সেটাই বলেছে। ওর ব্রেনের সেন্টারে থ্যালামাস বলে একটা অংশ আছে, সে থ্যালামাসে ড্যামেজ আছে। জন্মের পর যখন বাচ্চা কাঁদেনি তখন ব্রেনে অক্সিজেন পৌঁছায়নি, যার জন্য এই ড্যামেজটা হয়েছে। আর তার বললো থ্যালামাসের আগে পিছে 2 জায়গায় ড্যামেজ আছে। আর একটা অংশের নাম বললো হোয়াইট ম্যাটার, সেই হোয়াইট ম্যাটারে জল জমে আছে, যার জন্য আর কি সিগন্যাল যে আদান প্রদান করবে থ্যালামাসের মাধ্যমে সেই জায়গাটা আটকে আছে, যার জন্য ওর এত সমস্যা। ওকে যে হাঁটতে হবে, চলতে হবে, স্পর্শ করলে যে গরমের তাপ অনুভব করবে বা যাই হোক, কারণ ব্রেনের একটা অংশ যদি খারাপ হয় না, সেই জায়গাটা আর কি পুরো মানে সব কিছু নষ্ট করে দেয়, বুঝতেই পারছো মেন যেটা। তো এই হলো। আর বলেছে যে যেটা সত্যি কথা, সেটা সবাই জানে হয়তো, যে ব্রেন ড্যামেজ হলে সেই জায়গাটাকে কিন্তু কোনো মতেই সম্ভব না যে ঠিক করার। আর যেই জায়গা ওদের ড্যামেজ হয় সেই জায়গাটা সার্জারিও মনে হয় না হয়, সেই বিষয়ে আমি কথা বলিনি যদিও। আর এপিলেপসির কথাটা আসি, খিঁচুনি হচ্ছে ওর এমন একটা খিঁচুনি সিমটম, যেটা খুব মানে বাজে সিমটম। ডক্টর বললো এটার নাম হচ্ছে এলএসজি, সিমটমটার নাম হচ্ছে এলএসজি। এটা হলো এপিলেপসির মধ্যে এপিলেপসি গ্রুপ যেটা আছে সব থেকে বাজে, কারণ এখানে ডে বাই ডে খিঁচুনি হচ্ছে চেঞ্জ হতে থাকে, ডে বাই ডে খিঁচুনি চেঞ্জ হতে থাকে। আগে যেমন ওর সিমটম আমরা দেখতাম যে সেন্সলেস হয়ে যেত, বা অন্য চোখ এরকম উল্টে দিত, বা কন্টিনিউ এরকম এরকম করতো, সেই জিনিসগুলো হয় না। সেখান থেকে এখন কি হচ্ছে, ওর ধরা যাচ্ছে না যে কোথায় যখন তখন যেরকমভাবে খিঁচুনিটা হচ্ছে। বলবো না যে এখন হচ্ছে না, হচ্ছে, বাট আগের তুলনায় অনেকটা কম হয়েছে। সেটা স্যারের মেডিসিনের উপর আর কিছুটা হোম রেমেডির উপর হয়েছে, যার জন্য পরিবর্তনটা এসেছে। নেক্সট ইজি করতে বললো, এখন না, যেহেতু কদিন আগে ওকে এমআরআই করানো হলো, তো নেক্সট ফলো আপে একটা ইজি করে দেখবে যে কতটা এপিলেপসি কন্ট্রোল হয়েছে। আমরা বললাম স্যারকে যে হ্যাঁ স্যার, ওর কিন্তু ব্রেন ডেভেলপ হচ্ছে, এমন যে না যে ও ঠান্ডা গরম অনুভব করতে পারছে না, অনুভব করতে পারছে, কথা বললে পরে বুঝতে পারে, সাড়া দেয় আজকাল। তখন বললো তাহলে এগুলো ডেভেলপ হচ্ছে, যখন এতটুকু যখন বুঝতে পারছে, বয়সও তো হয়েছে না, যাই হোক বয়সের ওটা কিছু ডিপেন্ড করে। তো বললো ঠিক আছে, এগুলো যখন সিমটম ভালো হয়েছে তাহলে হয়তো ডে বাই ডে ভালো হবে। আমরা চাচ্ছি, স্যার বললো আমরা চাচ্ছি যে আমরা ওর আমাদের হাতে যেটা আছে, এপিলেপসি খিঁচুনিটা কন্ট্রোল করা আমাদের হাতে আছে। ও যতদিন না নেক কন্ট্রোল হচ্ছে, যতদিন না ও স্টেবলভাবে বসতে পারছে, ততদিন আর কি এই ট্রিটমেন্টটা চলবে। আদারওয়াইজ এরপর যখন ও স্টেবলভাবে বসতে পারবে, তারপরে ওরাল স্টেরয়েড বা ইনজেক্ট স্টেরয়েড দিয়ে ওকে আরও ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হতে পারে, যাতে ওর মানে পেশির যে পেশির যে টান ভাবটা, পেশির যেটা, যাতে সেগুলো আমাদের হাতে কন্ট্রোল হতে পারে। মেবি হয়তো এইগুলোর দ্বারা হয়তো ও আরও বেশি, আর আমাদেরকে তো অ্যাক্টিভ থাকতেই হবে, আমাদেরকে তো ন্যাচারাল থেরাপি দিতেই হবে, যে আমরা যেভাবে চলাফেরা করি, যেরকম আর কি হয় স্বাভাবিক মানুষরা যেভাবে বাইরে যায়, রাস্তাঘাটে যায়, সে তুলনায় তো ওরা তো বাড়িতেই বেশিরভাগটা সময় কাটায়। তো সেগুলোই আর কি বাইরে নিয়ে যেতে বলেছে। রোদ রোদ এখন তো রোদ তাওয়ানোটা পসিবল না, মোটামুটি বাইরে নিয়ে যেতে বললো, স্বাভাবিকভাবে ওকে রাখতে বললো। আর এবার আসি ভ্যাকসিনের প্রসঙ্গে। স্যারকে তো সব খুলে বলেছি যে স্যার ওর যা প্রবলেম বাই বার্থ থেকে এখনও পর্যন্ত যা প্রবলেম চলছে, তো এখন যেটা প্রবলেম ইদানিং চলছে সেটা হচ্ছে ওর সর্দি কাশি কিছুতেই যাচ্ছে না। যতই আমরা নেবুলাইজার করি না কেন, যতই আমি বাইরে গিয়ে ডক্টর দেখালাম, নিউরোলজিস্টকে যে দেখালাম কলকাতায় নিয়ে গিয়ে, আবার সেটাই হচ্ছে, মানে কিছুতেই ওর ঠান্ডা ভাবটা লাগছে,
লেগে একটুতে ঠান্ডা লাগছে, লেগে কিছুতে ঠান্ডা ভাবটা যেতে চাচ্ছে না, গেলেও আবার ফেরত আসছে। তো তখনই বললো, যেহেতু আমাকে পিনিমোলজিস্টও ভ্যাকসিনের সাজেশনটা করেছিল, তাই আমরা ওকে ভ্যাকসিনটাও দেওয়ালাম, যেটা ফ্লু শট ভ্যাকসিন, যেটা আমি 2 বছর আগে আমি বলেছিলাম আমি দেইনি। তার কারণ আমি চাচ্ছিলাম না ও ভ্যাকসিনেশন দিয়ে ঠিক হোক। ন্যাচারালিভাবে ঠিক হওয়া আর ভ্যাকসিনেশনভাবে ঠিক হওয়া একটা আলাদা ডিসিশন। তো যাই হোক, সেই মুহূর্তে কোনো কিছু ওর বাবা চিন্তা ভাবনা করলো না। আমিও যেভাবে বললো স্যার যে দিয়ে দিলে পরে ভালো হয়, দ্যাটস ওয়াই আমরা ভ্যাকসিনেশনটা দিয়ে দিলাম। ফার্স্ট ডোজ পড়লো এটা, সেকেন্ড ডোজটা নেক্সট মাসে থাকবে। আর তারপর পর বছরে একটা করে ভ্যাকসিন দেবে, যতদিন না ও মানে কন্ট্রোল হচ্ছে ওর ঠান্ডা ভাবটা, যে হ্যাঁ দেখছি যে হ্যাঁ ও ঠিক আছে বা কিছু। তো এই হলো ঘটনা। এই নিয়ে আমার 2-3 দিন ধরে ভীষণ মন খারাপ আছি। যেখানে আমার এটা অনেক দিন আগে জানার কথা ছিল, যে হ্যাঁ ওর কোথায় কী প্রবলেম আছে, সেটা আমি জানলাম এই 8 বছর পরে। কারণ আমি বলবো কিছুটা আমার গাফিলতি, আর আমি বলবো কিছুটা ভালো ডক্টরের গাইডে আমরা থাকিনি। আমি আগে যে ডক্টরকে দেখিয়েছি তারা, যেমন আমি ফার্স্টে দেখিয়েছি নিমহান্সে ছিল হচ্ছে নর্মাল নিউরোলজিস্ট, সেখানে কোনো পিডিয়াট্রিক নিউরোলজিস্ট নেই। সেকেন্ডলি আমি যেখানে আমাদের শিলিগুড়িতে যেখানে দেখাচ্ছিলাম, তিনি ছিলেন চাইল্ড ডেভেলপমেন্টের এক্সপার্ট, নট পিডিয়াট্রিক নিউরোলজিস্ট। তার আন্ডারে আমি 3 বছর ছিলাম। সেখানে ওর বডির দিক থেকে ডেভেলপ হলেও ওর ভিতর থেকে সিমটমটা বন্ধ হচ্ছিল না, যার জন্য আমাকে অনেকে সাজেস্ট করেছিল এই স্যারের কথা। বাধ্য হয়ে যখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ওর কোনো চেঞ্জেস আসছে না, একটা রিস্ক নিয়ে যখন দেখলাম, এই রিস্কটা যে নিলাম আমরা খুব ভালো হলো, আমাদের একটু ডিলে হলো, কিছু করার নেই এখন। বাট এখন যে আমি জীবন সিলভার স্যারকে ধরেছি, আমি ওনাকেই কন্টিনিউ করে যাব, এবং ওনার আন্ডারেই আমি ওকে ট্রিটমেন্টে রাখবো। আমার আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমার বাড়ির সামনে আমি একটা ভালো পিডিয়াট্রিক নিউরোলজিস্টকে পেয়েছি। এবং আমিও তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা বাইরে না গিয়ে এখানে একবার আসো, কারণ এটা পশ্চিমবঙ্গের মধ্যে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এখন বাকিটা তোমাদের উপর ডিপেন্ড, আমার কথা তো আমার রেকমেন্ড আমি বললাম, এখন বাকিটা তোমাদের উপর ডিপেন্ড। তো যাই হোক, নিজেকে অনেকটা স্ট্রং করতে হচ্ছে এখন। 2 দিন ধরে ভীষণ নিজেকে ভেঙে ফেলেছিলাম, বাট তারপরে ভাবলাম যে ডে বাই ডে যখন ও সুস্থ হবে তখন তো ভালো হবে না। তো এই ছিল ঘটনা, যে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রে করো খুব তাড়াতাড়ি যেন ও স্টেবল হয়ে যাক, খুব তাড়াতাড়ি যেন ও সুস্থ হয়ে যাক।